প্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শনিবারের নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি এবং একই সাথে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করি। আমাদের আজকের বিষয় আমরা ঠিক করেছি শিশুর স্বাস্থ্য ও অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার। এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে প্রশ্নটি করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। তাহলে চলুন আমাদের আজকের অতিথির সাথে পরিচিত হওয়া যাক। অতিথি হিসেবে আজ আমাদের সাথে আছেন ডক্টর আফতাব ইউসুফ রাজ, সিনিয়র কনসালটেন্ট, শিশু বিভাগ, স্কয়ার হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। শুভ সকাল। আমরা আসলে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে কথা বলতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই এবং তার সাথে শিশুর স্বাস্থ্য নিয়েও আমরা কিছু কথা বলতে চাই। শুরুতেই আসলে যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে এবং শিশুদের ক্ষেত্রে আসলে কতখানি প্রযোজ্য এই ব্যাপারগুলো নিয়ে আপনার কাছ থেকে প্রথমে জেনে নেব আমরা। গত বছর যেমন আমরা আসলে শিশুদের ক্ষেত্রে তারা করোনায় আক্রান্ত হচ্ছে না বললেই চলে এরকম একটি ধারণায় ছিলাম। এই বছর আসলে আপনারা কি ধরনের চিত্র দেখছেন? এবারও কি শিশুরা একই অবস্থানে আছে কিনা? সুন্দর কোশ্চেন। গত বছর তো আসলে কোভিডটা আমাদের কাছে একদম নতুন ছিল, তাই না? এবং এই এক বছর আমাদের কিন্তু অনেক অভিজ্ঞতা হয়েছে। এবছরে হ্যাঁ, মার্চ এপ্রিলের দিকে ওভারঅল কিন্তু কোভিডের কেস বেড়ে গিয়েছিল। হ্যাঁ, একটা আমরা এটাকে বলি সেকেন্ড ওয়েভ যদি বলে থাকি, এবং তার সাথে সাথে শিশুদের আক্রান্ত হারও কিছুটা গত বছরের তুলনায় আমরা বেশি পেয়েছি। অ্যাডমিশন যদি তুমি বলো যে হসপিটাল অ্যাডমিশন এরকম হয়েছে কিনা, ওইটা কিন্তু তুলনাভাবে কম। গত বছর যেরকম ছিল সেই তুলনায় এই বছর হসপিটাল অ্যাডমিশনটা ওরকম লাগেনি। ওরকম সিভিয়ার সাইন সিমটমও আমরা শিশুদের মধ্যে ওইরকম পাইনি, কিন্তু আক্রান্তের হারটা বেশি ছিল। হ্যাঁ, এবং দেখা গিয়েছে যে শিশুরা আক্রান্ত হলেও শ্বাসকষ্ট বা প্রচণ্ড ধরনের কাশি, হ্যাঁ, এবং অন্য যে কোভিডের যে কমপ্লিকেশনগুলো আছে, যেমন গলা ব্যথা হচ্ছে, অক্সিজেন লাগছে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, এই ধরনের কেসগুলো আমরা কম পেয়েছি। আক্রান্ত হলেও দেখা গিয়েছে যে আমার চেম্বারে বা টেলিমেডিসিনের মাধ্যমে আমি যে মারা আসছেন, অনেক সময় বাচ্চা নিয়ে আসছেন, অনেক সময় বাচ্চা ছাড়াও আসছেন। হ্যাঁ, দেখা গিয়েছে যে মাদের কাছ থেকে সিমটম শুনে বা বাচ্চা আমরা এক্সামিন করে দেখা গেছে আক্রান্ত শিশুগুলো আক্রান্ত হলেও তারা কিন্তু মোটামুটি স্টেবল ছিল। হ্যাঁ, ওই দিক দিয়ে কিন্তু একটু আশ্বস্ত করতে পারি যে আমরা যদি একটু মিনিমাম স্বাস্থ্য হাইজিনটা মেনটেন করতে পারি, ধরেন তোমার মাস্ক পরা, হ্যাঁ, তো বাচ্চাদের বলা হয় যে WHO বলেছে যে 2 বছরের নিচে বাচ্চাদের মাস্ক পরা দরকার না, কিন্তু 2 বছর উপরে মাস্ক পরতে হবে বাচ্চাদের। এবং ব্যক্তিগত হাইজিন, পার্সোনাল যে হাইজিনগুলো মেনটেন করা, হ্যান্ড ওয়াশ, তারপর বাবা মা যদি কর্মজীবী হয়ে থাকেন বাইরে থেকে এসে শাওয়ার নেওয়া, ওই কাপড়টা ডিসপোজ করে ফেলা, হ্যাঁ, তারপরে বাচ্চাকে আদর করা বা বাচ্চাকে সংস্পর্শে আসা, এইগুলো যদি, এবং পুষ্টিকর নিউট্রিশনে কিন্তু একটা হিউজ রোল আছে। হ্যাঁ, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা আমরা বলি ইমিউন বুস্টিং। হ্যাঁ, শুধু আমরা যদি বাচ্চাদের একটা সুষম একটা ডায়েট দেই, হ্যাঁ, যদি হাই প্রোটিন ডায়েট সাথে কিছু ফ্যাট যদি দিয়ে থাকি, ফ্যাট বলতে কিন্তু খারাপ না, আমরা যদি হেলদি ফ্যাট বাচ্চাদের দেই এবং কিছু ইমিউন বুস্টিং খাবার, ইমিউন বুস্টিং কিছু সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি, যেমন জিঙ্ক সিরাপ, আমরা অনেক সময় দেখি মাল্টিভাইটামিন, ভাইটামিন ডি, এইগুলো যদি আমরা থ্রু আউট দ্য ইয়ার বাচ্চাদের সাপ্লিমেন্ট করি, তাহলে আমার মনে হয় যে কোভিড কেন, যে কোনো ইলনেসই আমরা অ্যাভয়েড করতে পারবো। যেহেতু আসলে শিশুদের ক্ষেত্রে আপনি বলছিলেন যে সিমটমগুলো খুব একটা বেশি দেখা যাচ্ছে না, কখন আসলে একজন বাবা মা যখন সিমটমগুলো নিয়ে কথা বলবেন, কখন আপনারা পরামর্শ দিচ্ছেন যে এখন আসলে কোভিডের টেস্টটা করতে হবে? না, কোভিডের টেস্ট ইন দ্য সেন্স হলো, বাসায় যদি বাবা মা আক্রান্ত হন, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার সিমটম না থাকলেও করতে হবে, তাই না? ডেফিনেটলি। বা বাসায় একজন কোভিড রুগী আছেন, বাচ্চাকে আমরা আইসোলেট করে দেবো, তো সেই ক্ষেত্রে বাচ্চাকে করা ভালো। কারণ বাচ্চা পজিটিভটা আমাদের অবশ্যই জানতে হবে, তাই না? কারণ ওই বাচ্চা যদি পজিটিভ হয়, সেই ক্ষেত্রে তার কিছু স্পেশাল কেয়ারের দরকার আছে। কিন্তু বাসায় কেউ কোভিড রুগী নাই। হ্যাঁ, এখন বাচ্চার খুব জ্বর আসছে, হালকা সর্দিকে আসে, সেই অবস্থায় প্যানিক হয়ে কিন্তু কোভিড টেস্ট করার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, যদি এরকম হয় যে না, বাচ্চা শ্বাসকষ্ট শুরু হয়েছে, প্রচণ্ড কাশি এবং জ্বরটা 4-5 দিনে বেশি চলে গিয়েছে এবং খুব হাই ফিভার, আমরা কিন্তু কোভিড বাচ্চাদের যে সমস্ত পাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফিভারটা খুব হাই ফিভার হচ্ছে, 4-5 হয়ে যাচ্ছে, প্যারাসিটামলে ওরকম রেসপন্স করছে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা একটু কোভিডের ব্যাপারে একটু সতর্ক হতে বলি, তখন কোভিড টেস্টটা করাতে বলি। কিন্তু এমনি ধরো ভাইরাল ফ্লু লাইক ইলনেস, কিছুটা হালকা জ্বর, বাচ্চা প্লেফুল আছে, হ্যাঁ, খুব একটা খাওয়া দাওয়া রুচিও আছে, ওরকম সিক ফিলিং করছে না, অ্যাক্টিভ বাচ্চা, সেই ক্ষেত্রে আমার মনে হয় না জ্বর হলেই আমাকে কোভিড টেস্ট করতে হবে। জি,
আরও শুনবো আপনার কাছ থেকে, তবে একজন দর্শক অপেক্ষা করছেন, তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। আমি শোয়েব রায়হান চিটাগং থেকে বলছিলাম। জি। আমার বাচ্চার বয়স 17+। ওর ছোট থেকেই কান দিয়ে একটা তরল পদার্থ বের হতো এবং সে প্রায়ই ওই কটন বাড দিয়ে খুঁচায়। আমরা ডাক্তার দেখিয়েছি কয়েকবার, তে মাঝে মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া কি ঠিক হবে কিনা এই পুজের জন্য। এটা আমার ডাক্তার সাহেবের কথা। আর হচ্ছে গা, যেহেতু কান দিয়ে অনেক দিনে পড়তেছে, এটা ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি করবে কিনা। আপনার বাচ্চার বয়স কত বললেন? 7 বছর? বাচ্চা 17+। না, 7+, মানে 7 বছরের উপরে, তাই তো বলছেন? 17 বছরের ও, উপরে। 17 বছর, বছরের উপরে। 17+। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার যদি কান দিয়ে বললেন যে তরল পদার্থ বার হচ্ছে, তাহলে তো আমরা কিছুটা ইয়ার ইনফেকশন বা কানের ইনফেকশনের একটা সাসপিশন করতে পারি। এর পাশাপাশি কিন্তু কিছু কিছু ব্যাপার আমাদের একটু খোঁজ নিতে হবে, যেমন আপনার বাচ্চার ঠান্ডা, ঘন ঘন ঠান্ডা লাগে কিনা, হ্যাঁ। আর একটু যে অ্যাডেনয়েড প্রবলেম, হ্যাঁ, যে 17+ বললেন তো, যে এই এজ গ্রুপে কিন্তু অ্যাডেনয়েডটা খুব বেশি পাই। অ্যাডেনয়েড হচ্ছে টনসিলের মতো একটা গ্ল্যান্ড, এটা অনেক সময় বড় হয়ে যায়। বড় হয়ে গেলে কিন্তু এই ইয়ার ইনফেকশনের এর বেড়ে যাচ্ছে, মানে বারবার হয় ইয়ার ইনফেকশন। শুধু হ্যাঁ, যদি আপনার অ্যান্টিবায়োটিকের কথা আমি বলছি, কিন্তু আমি তো আজকে সাবজেক্টটা হলো অ্যান্টিবায়োটিক কিন্তু আপনার, আমি যেটা বললাম যে মানে আমার বাচ্চা দিয়ে কান দিয়ে একটু পানি তরল পদার্থ বার হচ্ছে, এই সেই জন্য যে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার মনে হয় যে আমার একজন ইএনটি বিশেষজ্ঞ অথবা শিশু বিশেষজ্ঞকে দেখিয়ে, যদি অনেক সময় কিন্তু কান থেকে পানি অনেক অন্য কারণে বার, যেটা বলো অ্যাডেনয়েড যদি বড় হয়ে থাকে, সেখান থেকেও কানে ইনফেকশন হয়ে কানে পানি বার হতে পারে, অথবা অটাইটিস মিডিয়া বলা হয়, সেই ক্ষেত্রে কানে ব্যথা হয়। অনেক সময় ব্যথা ছাড়াও পানি বার হতে পারে। শুধু কী কারণে হচ্ছে ওইটা জেনে আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। হ্যাঁ, মানে ব্লাইন্ডলি অ্যান্টিবায়োটিকটা আমাদের না দেওয়াই বেটার। আগে উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করে হ্যাঁ, অবশ্যই, তারপরে অবশ্যই। আসলে অ্যান্টিবায়োটিকের ব্যবহারটি নিশ্চিত করতে হবে। আমরা যেখানে ছিলাম, আপনার কাছ থেকে আমরা শুনছিলাম শিশুদের করণা নিয়ে আপনি আপনাদেরকে বলছিলেন। আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার সাথেও কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং প্রশ্নটি জানাবেন। হ্যালো। জি। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি। আপনার নাম বলে প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে জান্নাতুল ফেরদৌস বলছিলাম। জি। জি, আমার মেয়ের বয়স 4.5 বছর। ওর হচ্ছে শীতকালে প্রচন্ড রকম ঠান্ডা থাকে, কাশি থাকে, নেবুলাইজ করতে হয়, ইনহেলার করতে হয়। তো ওইটা আবার ফেব্রুয়ারি মার্চের দিকে গিয়ে আবার কমে যায়। কিন্তু ওই কাশির জন্য ওর গলার স্বরটা একটু ভাঙা ভাঙা হয়ে আছে। তো গত 2 মাস থেকে ওর কাশি নাই, কিন্তু ওই গলার স্বরটা এখনো ভেঙেই আছে। তো এটার জন্য আসলে আলাদা করে কি করতে পারি? হ্যাঁ, এটা নিয়ে আপনার অতটা টেনশন করার কিছু নাই। হ্যাঁ, এটা আমরা বলি যে এমনি সাধারণ ভাষায় মানে গলা বসে যাওয়া। হ্যাঁ, আর অনেক সময় ঠান্ডাও বসে যেতে পারে। উনি যেটা বললেন বাচ্চার প্রায় ইনহেলার লাগে, তার মানে আমরা বলবো এটাকে অ্যাটোপিক বেবি। হ্যাঁ, এটা অ্যালার্জিক বেবি বলে থাকি। এবং এদের কিন্তু ওই সিজনাল ভেরিয়েশন, যেটা বললেন যে শীতকালে বেশি হচ্ছে, আবার ফেব্রুয়ারি মার্চে গিয়ে কমে আসছে, এটা কিন্তু এরকম একটা সিজনাল একটা ফ্লাকচুয়েশন হয়। গলাটা বসে যাওয়াটা নিয়ে আপনার টেনশন করেন না, এই জন্য কোনো মেডিসিন দরকার নাই। এটা অনেক সময় ঠান্ডা কারণেও হয়। বাচ্চারা প্রচুর অ্যাক্টিভ, বাচ্চারা প্রচুর ঘামে, ওখান থেকে অনেক সময় গলাটা বসে যায়। বাচ্চা প্রচুর শাউট করে, চিল্লাচিল্লি করে, হুড়াহুড়ি করে, ওই কারণে গলা বসে যেতে পারে। একটু আপনি কুসুম গরম পানি খাওয়ান, একটু আদা চা খাওয়ান, আমার মনে হয় না কোনো মেডিসিনের দরকার আছে। এটা নিয়ে আপনার চিন্তারও কোনো কারণ আছে। এটা সময়ের সাথে আসলে হিল হয়ে হ্যাঁ, ঠিক আসবে। হয়ে যাবে। যেখানে আমরা ছিলাম, আমরা করোনা নিয়ে কথা বলছিলাম শিশুদের ক্ষেত্রে, এবং আপনি বলছিলেন যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এবারে কিছু আমরা রোগী পাচ্ছি। একেবারেই ছোট শিশু যারা নবজাতক অথবা 1 মাসের মধ্যে বয়স বা তার থেকে কিছুটা হলেও বড়, এই বয়সের শিশুদের করোনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং নবজাতকে আমরা পেয়েছি তো, হ্যাঁ, যে মা হয়তো কোভিড পজিটিভ, প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমেস্টার অথবা সেকেন্ড ট্রাইমেস্টারে মা কোভিডে আক্রান্ত হয়েছে, আমরা পেয়েছি। নবজাতকের পজিটিভ পেয়েছি আমরা, কিন্তু ওইরকম না, মানে খুব বেশি পর্যায়ে না। এবং আশ্চর্যজনক হলো, যদি আমরা কেসে কম পেয়েছি, এই যে কারণে হতে পারে, বাট সিমটম কিন্তু খুব একটা পাইনি। আছে না যে নবজাতকে বাচ্চাদের মায়ের পজিটিভ,
নবজাতকের পজিটিভ পেয়েছি, খুব শ্বাসকষ্ট হচ্ছে, আমাদের আইসিইউতে নেওয়া লেগেছে, ভেন্টিলেশনে দেওয়া লেগেছে, ওই রকম আমরা পাইনি, বাট পেয়েছি আমরা। কিন্তু বাচ্চাটি তুলনামূলকভাবে তবে সুস্থ যেটা হচ্ছে যে অনেকে একটু আমাকে জিজ্ঞেস করে, স্যার আমি তো পজিটিভ, নবজাতক হয়তো পজিটিভ না, কিন্তু মা কোভিড পজিটিভ, প্রেগনেন্সিতে বাচ্চা ডেলিভারি করলো, আমি বুকের দুধ খাওয়াতে পারবো কিনা? অবশ্যই মা পারবে। মা কোভিড পজিটিভ হলো, নবজাতক পজিটিভ হোক না হোক, তাকে বুকের দুধ খাওয়াতে পারবে। এবং বাট যেটাকে মাকে করতে হবে যে বুকের দুধ খাওয়ানোর সময় মাস্ক পরে থাকতে হবে, এবং যখনই মা বাচ্চা টেক কেয়ার করবে, মায়ের সংস্পর্শ হবে, মাকে কনস্ট্যান্ট মাস্ক পরে থাকতে হবে। এবং যেটা আমি আগেও বলেছি, পার্সোনাল হাইজিন, হ্যান্ড ওয়াশ করা, পরিধেয় বস্ত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো। একটা সময় পর্যন্ত কিন্তু যখন এক নবজাতকের জন্মের পর একজন মা দেখা যায় সেই নবজাতক শিশুকে সারাক্ষণই তার কাছে রাখেন, যদি মা নিজে পজিটিভ হন সেক্ষেত্রে কি আপনারা সেই পরামর্শ দেন নাকি কিছুটা হলেও দূরত্ব এটা রাখতে? একটু দ্বিমত আছে আমাদের যারা মেডিকেল প্রফেশনের মধ্যে, কিন্তু বলা হয় যে ব্রেস্ট ফিডিং তো অবশ্যই না, ব্রেস্ট ফিডিংয়ে তো একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়, আমাদের ইমিউনিটি বাড়ায়। সুতরাং ব্রেস্ট ফিডিং করানোর সময় অবশ্যই মায়ের কাছে রাখতেই হবে, এবং তখন মাকে মাস্ক পরা, মায়ের হাইজিন মেনটেন করা। বাট অন্য ক্ষেত্রে যখন মারও তো রেস্টের দরকার আছে, তাই না, তখন একটা বেবি কট রেখে পাশে থাকলো। কিন্তু যদি মায়ের কাছাকাছি ওই দূরত্বের মধ্যে থাকে, যেটা আমরা বলি যে নিরাপদ দূরত্বের ভিতরে থাকে, 6 ফিট বা অনেকে বলে 3 ফিট, সেই ক্ষেত্রে কিন্তু মাকে মাস্ক পরে থাকতে হবে। আর যদি কোনো কারণে হ্যাঁ মা একটা রুমে আছে, আমি বাচ্চাকে একটু কিছুক্ষণের জন্য অন্য রুমে নিয়ে গেলাম, তখন মা মাস্ক না পরে থাকলে হবে। তার মানে সাবধান থাকলে আসলে আমরা শিশুদেরকে নিরাপদ রাখতে না, পারছি। করোনা তো প্রতিশোধক হলো মেইন, তাই না? আমাকে স্বাস্থ্য সচেতন হতে হবে, আমাদের হেলথ বিহেভিয়ারটাকে ইমপ্রুভ করতে হবে। আমরা এরপরে আসলে যে বিষয়টা নিয়ে আসলে মূল আলোচনায় যেতে চাই সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, একটি খুবই ভয়াবহ দিকে আসলে যাচ্ছে, তবে আমরা সেই পরিমাণ এখনও সচেতন হয়ে ওঠেনি। এই বিষয় নিয়ে কথা বলতে গেলে শুরুতেই আসলে আপনার কাছে জানতে চাই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আসলে কাকে বলে? না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা বলে মানে কি, এই হ্যাঁ আমি একটা বাচ্চাকে, যে বাচ্চা সত্যি সত্যি অ্যান্টিবায়োটিকের দরকার আছে, বা যে কোনো রোগী আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি, হ্যাঁ আমার সিমটম দেখে মনে হচ্ছে না এই অ্যান্টিবায়োটিকটা ওর জন্য প্রযোজ্য, কিন্তু আমি দেওয়ার পরও বাচ্চা রেসপন্স করছে না, এটাকে আমরা বলি ইনডাইরেক্টলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আরেকটা হচ্ছে যে আমরা হ্যাঁ বাচ্চার জ্বর, আমরা কিছু টেস্ট করলাম, যে ব্লাড কালচার করা হয়, ব্লাড কালচার দেখা গেলো যে ব্যাকটেরিয়াটা পাওয়া গিয়েছে, সেই ব্যাকটেরিয়াটা যে অ্যান্টিবায়োটিক, ওখানে কী করা হয়, অ্যান্টিবায়োটিক ডিক্স দিয়ে তো পরীক্ষা করা হয় যে কোন অ্যান্টিবায়োটিকটা ওই ব্যাকটেরিয়ার এগেনস্টে সেন্সিটিভ হবে। দেখা গেলো যে রিপোর্টে দেখা গেলো যে না, যে 10টা অ্যান্টিবায়োটিক টেস্ট করা হয় তার মধ্যে 9টাই বলছে রেজিস্ট্যান্ট। হ্যাঁ, এবং এমন একটা অ্যান্টিবায়োটিক বলছে সেন্সিটিভ, যেটা খুব মানে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, 3rd জেনারেশন 4th জেনারেশন অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এইগুলোই আমাদের একটু অ্যালার্ম করে দিচ্ছে, না আমাদের দেশে আসলে অ্যান্টিবায়োটিক একটা রেজিস্ট্যান্স গ্রো করছে। শুধু আমাদের দেশে না, WHO বলেছে যে নেক্সট যে যদি কোনো সুনামি হয়, হেলথ সুনামি আফটার কোভিড, যদি নেক্সট কোনো হেলথ সুনামি হয়, দ্যাট ইজ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। মানে আমরা অসুস্থ হবে, অ্যান্টিবায়োটিক দরকার, কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক আমরা রেসপন্স করছে না, অথবা আমাদের হাতে নাই, মানে সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক আমাদের হাতে নাই। সুতরাং WHO আমাদের এখনই ওয়ার্ন করে দিচ্ছে, কারণ একটা গ্লোবাল স্ট্যাটিস্টিক্স বলেছে যে ওয়ার্ল্ড ওয়াইড 70 লাখ রোগী মারা যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে, কারণ আমরা অ্যান্টিবায়োটিক রেসপন্স করছে না, এবং অথবা এমন কোনো অ্যান্টিবায়োটিক আমরা পাচ্ছি না যেটা দিলে ওই রোগীটা ভালো হবে। 70 লাখ। এবং এটা বলছে যে যদি এইভাবে আমরা কনশাস না হই, আমরা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা র্যান্ডম অ্যান্টিবায়োটিক আমরা যদি ইউজ করি, অ্যান্টিবায়োটিক আমরা যদি খাই, আমরা যদি অ্যান্টিবায়োটিকের ব্যাপারে কনশাস না হই, তাহলে এই নাম্বারটা বেড়ে 1 কোটি হয়ে যাবে ইন দ্য কামিং ইয়ার্স। এই জন্য এখনই থেকে বলা হচ্ছে যে আমাদের অ্যান্টিবায়োটিকের ব্যাপারে অত্যন্ত সচেতন হতে হবে। জ্বর হলো, এরকম আসে চেম্বারে, হ্যাঁ, যে একদিনের জ্বর, হ্যাঁ, এসে কিন্তু কোনো সিমটম বলছে না যে আমার বাচ্চার শুধু জ্বর, অন্য কোনো কিছু বলছে না, ডক্টর অ্যান্টিবায়োটিক লিখে দেন। আমরাও কিন্তু মানে দুই দিকেই আছে, বাবা মাও অনেকটা অস্থির হয়ে বলে মানে অ্যান্টিবায়োটিক দেখেন, আমরাও কিন্তু ডক্টররাও কিন্তু অনেক সময় মানে প্রপার কাউন্সিলিং না করে লিখে দিই। হ্যাঁ, সুতরাং দুই দিক দিয়েই কিন্তু আমাদের সচেতন হতে হবে, কারণ ম্যাক্সিমাম আমরা যে জ্বরগুলো পাই সিজনাল ভেরিয়েশনের ক্ষেত্রে এটা কিন্তু ভাইরাল ইলনেস, এবং বলা হয় যে ভাইরাস জ্বর 5 থেকে 7 দিন থাকবেই। হ্যাঁ, এখন যদি আমি অ্যান্টিবায়োটিক দিলেও 5 দিন থাকবে, অ্যান্টিবায়োটিক না দিলেও থাকবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বেটার নট টু গিভ অ্যান্টিবায়োটিক, তাই না? আমি যদি বারবার এরকম অ্যান্টিবায়োটিক দিতে থাকি, অ্যান্টিবায়োটিক কী করে, ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে, ব্যাকটেরিয়াও কিন্তু বসে থাকে না। হ্যাঁ, যখনই আমরা কোনো কারণ ছাড়া অ্যান্টিবায়োটিক দেই, এবং যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার ইনফেকশনে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার হচ্ছে না,
আবার সব ব্যাকটেরিয়া ইনফেকশনে কিন্তু আমার অ্যান্টিবায়োটিক লাগবে না, অনেকটা আছে সেলফ লিমিটিং। আমাদের বডির তো একটা ইমিউন পাওয়ার আছে, তা আমরা অ্যালো করি না বডিটাকে, বডির রেসপন্সটাকে করতে। আমরা আমার শরীরটাকেই করি যে হ্যাঁ তুমি ফাইট করো, একটু সময় দিই। হ্যাঁ, যে হ্যাঁ যদি ওইরকম হয় যে শ্বাসকষ্ট হচ্ছে বা এমন জ্বর যে কোনো মতেই নামানো যাচ্ছে না, বাচ্চার প্রচন্ড কাশি, গলা ব্যথা, যেখানে ঠিক একদম তোমার এই নির্দিষ্ট বিষয়টি কারণ নিয়েই, আছে। এই নির্দিষ্ট কারণ এবং কখন আসলে অ্যান্টিবায়োটিকের প্রয়োগ লাগবে, এই ব্যাপারগুলো নিয়ে আপনার কাছে শুনবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, আমাদের সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নেবার, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফেরলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি শিশুর স্বাস্থ্য এবং অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার নিয়ে। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ডক্টর আফতাব ইউসুফ রাজ, সিনিয়র কনসালটেন্ট, শিশু বিভাগ, স্কয়ার হাসপাতাল। আরও একবার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে আপনি আমাদেরকে বলছিলেন, সেখানে আপনার কাছে এবারে জানতে চাই যে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহারটা কেমন হওয়া উচিত বা কখন হওয়া উচিত। অনেক ক্ষেত্রে দেখা যান যে অনেক বাবা মা তারা হয়তো নিজেদের মতো করেই এক ধরনের অ্যান্টিবায়োটিক, হয়তো আগে শিশুর কিছু একটা হয়েছিল, তারা সেই অ্যান্টিবায়োটিকটাই আবারও দিয়ে দেন বা ব্যবহার করেন। এই ব্যাপারে আসলে আপনাদের কি পরামর্শ? অত্যন্ত একটা সুন্দর কথা বলেছে। আসলে অনেকে কিন্তু ফার্মেসিতে গিয়ে কিনে নিয়ে আসে। হ্যাঁ, তা উন্নত বিশ্বে কিন্তু উইদাউট প্রেসক্রিপশন তোমাকে অ্যান্টিবায়োটিক কেউ নিতে পারে না। কিছু ওভার দ্য কাউন্টার ওষুধ আছে। হ্যাঁ, তো আমার সর্দি কাশি হলো, আমি জ্বরের ওষুধ, ঠান্ডা কাশি ওষুধ আমি কিনতে পারবো, কিন্তু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে হ্যাভ টু শো দ্য প্রেসক্রিপশন। হ্যাঁ, তো আমি একটু সবার কাছে অনুরোধ করবো যে প্যানিক হওয়ার দরকার নাই। হ্যাঁ, জ্বর আমার হয়েছে বাচ্চার, একদিন দুই দিন, যে আমি যেটা বললাম যে খুব বেশি যদি বাচ্চা হাই এমন ফিভার যে জ্বর কমানো যাচ্ছে না, বাচ্চার প্রচণ্ড কাশি, শ্বাসকষ্ট মতো হচ্ছে, গলা ব্যথা, অথবা অন্য কোনো প্রবলেম আছে শারীরিক, ইউরিনে জ্বালা পড়া হচ্ছে, কানে ব্যথা করছে, সেই ক্ষেত্রে ঠিক আছে, হ্যাঁ আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। কিন্তু শুধু সিম্পল ভাইরাস জ্বর, হালকা সর্দি কাশি আছে, এই ক্ষেত্রে আমি অনুরোধ করব সবাইকে, ডক্টরদের বলবো, প্যারেন্টসদেরও বলবো, বাবা মাকে বলবো যে একটু ধৈর্য ধরতে। আমি যদি 4-5 দিন একটু ওয়েট করি, যদি বাচ্চাকে নর্মাল প্যারাসিটামল দিই, ঠান্ডা কাশির জন্য অ্যান্টিহিস্টামিন টাইপ ওষুধ দিই, আর যদি প্লেন্টি অফ ফ্লুইড, প্রচুর পরিমাণ তরল পদার্থ খাওয়াই, তাহলে কিন্তু একটু ধৈর্য ধরলে কিন্তু আমরা এই অ্যান্টিবায়োটিকটা আননেসেসারি একটা ব্যবহার থেকে আমরা উঠে আসতে পারবো। কারণ অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের ধারণা আছে যে সব ব্যাকটেরিয়াই বোধহয় খারাপ, তা না। কিন্তু এখন বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে যে আমাদের শরীরে 40 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে, 40 ট্রিলিয়ন। আর আমাদের কোষের সংখ্যা হচ্ছে 30 ট্রিলিয়ন। তারা আমাদের দেহ কোষের চেয়ে ব্যাকটেরিয়ার সংখ্যাটা বেশি। তো স্বাভাবিক কোশ্চেন আসলে এত হিউজ ব্যাকটেরিয়া তারা কী করছে? দ্য মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া হচ্ছে হেলদি ব্যাকটেরিয়া। হ্যাঁ, যেমন আমাদের গলার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া আছে, আমাদের গাটে মানে আমাদের অন্ত্রে ব্যাকটেরিয়া আছে, এগুলোর কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করে। তা আমি যদি অ্যান্টিবায়োটিককে মিসইউজ করি, আমি যদি কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাই, আরেকটা কথা তুমি বললে যে ইমপ্রপার ডোজ, আমি ঠিকমতো ডোজে ফার্মেসিতে গেলাম, ফার্মেসির লোক একটা ডোজ বলে দিলাম, আমি ডোজে শুরু করে দিলাম অ্যান্টিবায়োটিক খাওয়া। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক হ্যাঁ আমার দরকার আছে, আমি ডক্টরের কাছে গিয়েছি, অ্যান্টিবায়োটিক শুরু করেছি, 3 দিন পর বাচ্চা ভালো হয়ে গেল, আমি কোর্স কমপ্লিট করলাম না, আমি 3 দিন পর অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিলাম। এই জিনিসগুলো কিন্তু এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভূমিকা পালন করে। আর আমি যদি এইভাবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, আমি ডিউরেশন ঠিক সময় মতো কোর্স কমপ্লিট করলাম না, অ্যান্টিবায়োটিকের ইন্ডিকেশন ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়ালাম, তাহলে আমরা কী করে অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদের যে শরীরে যে গুড ব্যাকটেরিয়া, যে হেলদি ব্যাকটেরিয়াগুলো আছে, ওইগুলোকে কিন্তু নষ্ট করে দেয়। আমাদের হেলদি ব্যাকটেরিয়া কিন্তু দরকার আছে, এবং এটা যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে প্রচুর ভূমিকা রাখে। তা আমরা যদি এই হেলদি ব্যাকটেরিয়াগুলো কিন্তু আবার ওই যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে শরীরে থাকে, এটা কিন্তু আবার ব্যাড ব্যাকটেরিয়া যেগুলো আমাদের শরীরে প্রবেশ করছে, ওইগুলোকে কিন্তু বার করে দেয়। সুতরাং আমাদের গাটটাকে কিন্তু হেলদি রাখতে হবে। এখন বলা হচ্ছে যে অন্ত্রের সাথে মানে আমাদের ইন্টেস্টাইনের সাথে কিন্তু আমাদের ইমিউন সিস্টেম, আমাদের ব্রেনের, আমাদের লাংসের, হেলদি লাংসের জন্য কিন্তু হেলদি গাট, এগুলো সব নিউ কনসেপ্ট আসছে কিন্তু। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে কিপ ইউর গাট হেলদি, ইফ ইউ ক্যান কিপ ইউর গাট হেলদি, ইউর ব্রেন উইল বি হেলদি, ইউর লাংস উইল বি হেলদি। কারণ একটা হরমোন বলে সেরোটোনিন, সেরোটোনিনটা হচ্ছে একটা মুড হরমোন। মানে আমাকে সেরোটোনিন হরমোনটা যদি আমার শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে, আমি হ্যাপি ফিল করব, আমার মধ্যে এনার্জি আসবে, আই উইল ফিল পজিটিভ। হ্যাঁ, এই সেরোটোনিন হরমোনটা তৈরি করে কিন্তু হেলদি ব্যাকটেরিয়া আমার যেটা গাটের মধ্যে আছে, এবং হেলদি ব্যাকটেরিয়াটা অন্ত্রে হরমোনটা তৈরি হয়, এখান থেকে সে ব্রেনে চলে যাচ্ছে।
শুধু আমি যদি অ্যান্টিবায়োটিক খেয়ে এই ব্যাকটেরিয়াগুলোকে যদি আমরা নষ্ট করে ফেলি, তখন কি হবে, সেরোটোনিন হরমোনটা কিন্তু তৈরি হবে না। তৈরি না হলে পরে আমরা ডিপ্রেশনে ভুগবো। দেখা গেছে অনেকে কিন্তু কোনো কারণ ছাড়াই ভালো লাগছে না। হ্যাঁ, তো এই যে ক্রনিক ডিপ্রেসিভ ইলনেস, হ্যাঁ, এটা বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে। বাচ্চাদের এই যে কোভিড সিচুয়েশনে আমি যেটা তুমি এই যে এখন যে কথায় কথায় অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন, গত 1 বছরে অ্যাজিথ্রোমাইসিন মানে কি বলবো, জ্বর হয়েছে আমি টেলিফোন করে ডক্টর মানে আমি কিন্তু অ্যাজিথ্রোমাইসিন শুরু করে দিছি। আপনার জ্বর হলো হ্যাঁ ডক্টর যদি কোভিড হয়ে থাকে, মানে আমি বুঝি একটা সিচুয়েশন ইজ ভেরি টেন্স সিচুয়েশন, কিন্তু এই অ্যাজিথ্রোমাইসিন কিন্তু ইজ এ ভেরি গুড অ্যান্টিবায়োটিক। এবং আমি যেটা আমরা অনেকেই চিন্তা করছি যে হয়তো এই অ্যাজিথ্রোমাইসিন এখন রেজিস্ট্যান্ট হয়ে যাবে, ইটস এ ভেরি গুড অ্যান্টিবায়োটিক, কিন্তু এটা ওই রেজিস্ট্যান্সের পর্যায়ে চলে যাবে। তখন আমাদের কী করতে হবে, নেক্সট জেনারেশনকে চলে যেতে হবে। এবং যত আমি হাই অ্যান্টিবায়োটিক ইউজ করবো সেটা বডির উপরে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। আমাকে কিন্তু সুস্থ থাকতে হবে উইদাউট মেডিসিন। হ্যাঁ, আমাকে কিন্তু ওই বড় ন্যাচারাল অ্যান্টিবায়োটিক কি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হলো গুড ফুড, এবং কিছু আছে যেমন তোমার জিঞ্জার, বলা হয় যে জিঞ্জার, গার্লিক, রসুন, আদা, টার্মারিক, তারপর তোমার হানি আর নিম, এই 5টা, জিঞ্জার, টার্মারিক, হানি, গার্লিক অ্যান্ড নিম, এই 5টা যদি আমাদের কোনোভাবে আমরা যদি খাবারের মধ্যে রাখতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের ন্যাচারাল অ্যান্টিবায়োটিকটা মানে এইগুলোই মানে আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করবে, আমাদের আর্টিফিশিয়াল অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে না। সুতরাং আমি বলছি যে বড় ছোট সবারই আমাদের কিন্তু একটা সুবিধা কি জানো, এখন এই কোভিড সিচুয়েশনে বলা হচ্ছে যে এই সাবকন্টিনেন্টে প্রথম দিকে কিন্তু কম হয়েছিল। বলা হচ্ছে যে আমরা কিন্তু রান্নায় প্রচুর হলুদ ব্যবহার করি, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিজ কিন্তু করে না, তাই না? এটা বলা হচ্ছে যে এটা একদিক দিয়ে আমাদের জন্য একটা ব্লেসিং হয়েছে, যে এটা আমাদের কিছুটা ইমিউনিটি দিয়েছে কোভিডের এগেনস্টে। হ্যাঁ, শুধু আমরা যদি এই ন্যাচারাল জিনিসগুলো, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক যেগুলো বলা হয়, এগুলো যদি আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখি, হ্যাঁ, একটু করে রসুন আমরা খেলাম, আমরা গিলেই খেয়ে নিলাম, ছোটো আর বাচ্চারাও গিলে খেতে পারবে না, বাচ্চারা হয়তো রসুনটা স্মেলটা লাইক করবে না, আমরা ওদের খাবারের মধ্যে আমরা রসুনটা সাপ্লিমেন্ট করে দিলাম। হ্যাঁ, সুতরাং আমাদের কিন্তু ওই ন্যাচারাল ওয়েতে ভালো থাকতে হবে। হ্যাঁ, জি, আমরা আরও শুনবো আপনার কাছ থেকে, তবে আরও একটি বিরতির পর। দর্শক, ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম শিশুদের স্বাস্থ্য এবং অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর আফতাব ইউসুফ রাজ। আমরা এতক্ষণ আপনার সাথে কথা বলছিলাম আসলে শিশুদের স্বাস্থ্য এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে। আপনি আমাদেরকে বলছিলেন এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, কিছু প্রশ্ন আসলে সাধারণ মানুষের মনে থেকেই যাচ্ছে, এবং তার মধ্যে একটি বড় প্রশ্ন হচ্ছে আমাদের ভ্যাকসিন নিয়ে। সেক্ষেত্রে আপনার কাছে প্রথমে জানতে চাই, শিশুদের ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড ভ্যাকসিন দেওয়ার প্রসেসটি শুরু হয়েছে কিনা? হ্যাঁ, রিসেন্টলি শুরু হয়েছে, বিশেষ করে এই প্যান্ডেমিক সিচুয়েশনটা বেড়ে যাওয়াতে। এখন জার্মানিতে, নেদারল্যান্ডে, ইভেন ইন্ডিয়াতে তারা শুরু করেছে। ইন্ডিয়াতে বলেছে 18+। হ্যাঁ, যেহেতু ইন্ডিয়াতে সিচুয়েশন খুবই খারাপ, তুমি জানো, ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট নাম্বার অফ কেস ডিটেক্টেড হচ্ছে, ওরা 18+-এ শুরু করেছে। আর আরেকটা গ্রুপ ইউরোপিয়ান কান্ট্রি, যেটা বললাম জার্মানি, নেদারল্যান্ডে, ওরা শুরু করেছে 12+। যদিও এটা এখনও ইউনিভার্সাল হয়নি, বাট কানাডাতেও ওরা শুরু করছে। আমার মনে হচ্ছে যে চলে আসবে আগামী 2-3 মাসের মধ্যে, হয়তো আমাদের দেশেও ভ্যাকসিন এটা 18+ না প্লাস এই 12 বছর উপর থেকেও শুরু হয়ে যাবে, এবং শিশুদেরকেও আমরা তাহলে সেভাবেও সুরক্ষিত রাখতে পারবো। অবশ্যই। আমাদের দেশের এখনকার যে অবস্থা, তার সেখানে দেখা যাচ্ছে যে প্রথম ডোজ যারা দিয়েছেন তাদের সবার হয়তো সেকেন্ড ডোজ দেওয়ার মতো টিকা এই মুহূর্তে আমাদের হাতে নেই। সেক্ষেত্রে আসলে যদি অন্য কোনো টিকা ব্যবহার করা হয়, এই ব্যাপারে আসলে কি ধরনের পরামর্শ বা? খুবই এখন একটা আলোচিত একটা কোশ্চেন। এখন হচ্ছে যে ভ্যাকসিন ক্রাইসিস কিন্তু থ্রু দ্য ওয়ার্ল্ড, এটা শুধু আমাদের দেশে না কিন্তু। হ্যাঁ, এবং এখন কিন্তু একটা ভ্যাকসিন পলিটিক্স শুরু হয়ে গেছে, মানে ইকোনমিক ডমিনেন্স তো এখন হয়ে যায় ভ্যাকসিন ডমিনেন্স, মানে যার হাতে ভ্যাকসিন আছে পর্যাপ্ত সে কিন্তু বার্গেন করছে এখন। হ্যাঁ, এবং তুমি জানো যে সেরাম ইনস্টিটিউট যেটা ইন্ডিয়াতে, ওটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট ভ্যাকসিন প্রডিউসিং কোম্পানি। সেরাম ইনস্টিটিউটের যে সিইও আদির পুন্নাওয়ালা, উনি কিন্তু ইন্ডিয়া থেকে পালিয়ে গেছে, কারণ ইন্ডিয়ান সরকারের থেকে প্রেশার, জনগণের থেকে প্রেশার, ইন্ডিয়ান যারা হাই ইনফ্লুয়েন্সিয়াল লোক আছে তারা এত প্রেশার দিচ্ছিল তাকে যে তুমি ভ্যাকসিন দাও,
কারণ হি ইজ নট ক্যাপেবল অফ গিভিং ভ্যাকসিন, কিন্তু এত ভ্যাকসিন কোথা থেকে দেবে? সুতরাং সে ভয়ে দেশ ছেড়েছে। সুতরাং ভ্যাকসিন ক্রাইসিসটা কোন সিচুয়েশনে গিয়েছে, সুতরাং এখন ওয়ে আউট বার করার চেষ্টা হচ্ছে যে এখন এই থেকে আমরা বার হবো কীভাবে। আরেকটা হচ্ছে যে প্রথম দিকে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিজ, ধরো ইউএসএ, তারপরে ইউকে, এরা কিন্তু চায়নার আর রাশিয়ার ভ্যাকসিন নিয়ে একটু নাক সিটকানো ভাবছিল যে ওই ভ্যাকসিনের কোয়ালিটি কীরকম, আদৌ ওই ভ্যাকসিনগুলো কাজ করবে কি না। এখন কিন্তু তারাও কিন্তু ক্রাইসিসের জন্য তারা রাশিয়ার কাছে যাচ্ছে যে আমাকে ভ্যাকসিন দাও, স্পুটনিক দাও। হ্যাঁ, চায়নার কাছে বলছে আমাকে দাও। এবং তুমি জানো যে কালকে WHO বলেছে যে চায়নার ভ্যাকসিন অ্যাপ্রুভ করে দিয়েছে, স্পুটনিক তো আগে অ্যাপ্রুভ করে দিয়েছে। তো এখন কিন্তু ওই ভ্যাকসিনটা ওর ওপেন আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন কেউ কেউ বলছে যদি এখনো ইউনিভার্সাল কোনো সিদ্ধান্ত হয়নি, বা যারা হেলথ এক্সপার্ট, যারা ধর ইমিউনোলজিস্ট, যারা ইনফেকশাস কন্ট্রোল ডিজিজে কাজ করছে অনেক বছর ধরে, তারা কেউ বলছে যে ভ্যাকসিন মিক্স আপ করতে দেয়ার ইজ নো প্রবলেম। অল্টম্যান নামে একজন আছেন, উনি ইমিউনোলজি প্রফেসর, ইম্পেরিয়াল কলেজ, যা লন্ডনে খুবই নাম করা কলেজ, হ্যাঁ, রিসার্চ ইনস্টিটিউট। উনি বলেছে যে উই ক্যান মিক্স আপ। কেউ যদি ফার্স্ট ডোজ অ্যাস্ট্রাজেনেকা নিয়ে থাকে, সেকেন্ড ডোজ যদি অ্যাস্ট্রাজেনেকা না পাওয়া যায়, হি ক্যান গিভ আদার টাইপ, যেমন মডার্ন নিতে পারে, ফাইজার বায়োনটেক নিতে পারে। আরেকটা হচ্ছে যে গ্যাপটাও কিন্তু কোনো রিজিড কিছু না। হ্যাঁ, অনেকে আমাকেও কোশ্চেন করে যে বাবা মা যখন আসে চেম্বারে, যে ডক্টর 2 মাসের পর যদি ভ্যাকসিন অ্যাভেলেবল না হয়, হ্যাঁ, তাহলে কী হবে? এটাও কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ, ক্যানাডার হেলথ যেটা, তারা বলেছে যে উই ক্যান আফটার ফার্স্ট ডোজ উই ক্যান ওয়েট টিল 4 মান্থস। হ্যাঁ, অনেক জায়গায় তো 3 মাস বলেই দিয়েছে যে 3 মাস, 2 মাসের দরকার নেই। এবং কোনো স্টাডি দেখা গিয়েছে যে আমরা যদি ডিলে করে একটু ভ্যাকসিন দিই, তাহলে আমাদের অ্যান্টিবডি লেভেলটা আরও বেশি বেড়ে যায় সেকেন্ড ডোজের পরে। সুতরাং মনে হয় যে যদি একটু আমাদের সেকেন্ড ডোজ যদি দেরিও হয়, যদি 2 মাসে আমরা নাও পারি দিতে, 3 মাস 4 মাস পরেও দেওয়া যাবে। এটা নিয়ে মানে দুশ্চিন্তার কিছু নাই। তো উই ক্যান মিক্স অ্যান্ড ম্যাচ দ্য ভ্যাকসিন, ডিফারেন্ট টাইপস অফ ভ্যাকসিন। এই ব্যাপারে একেবারে ফাইনাল যে সিদ্ধান্ত, সেটা আসলে কবে নাগাদ আসতে পারে, বা এখনো কি ট্রায়ালে আছে কিনা? এইটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে। হ্যাঁ, এখন আমাদের দেশে একটা কমিটি আছে, কোভিড একটা হাই বডি আছে যারা ডিসিশন মেকিংগুলো করে, তারা নিশ্চয়ই সিচুয়েশন অ্যানালাইসিস করে ডিসিশন দেবে। কিন্তু আমি যেগুলো বললাম যে সিনারিওগুলো, যে ইউকেতে বলছে নেওয়া যাবে, তোমার নিউ ইয়র্কের কিছু হেলথ সায়েন্টিস্ট যারা বলছেন মিক্স আপ করতে, এবং অনেকে তো এও বলেছে যে তোমার একটা নিউমোকক্কাল তো একটা ব্যাকটেরিয়া না, নিউমোকক্কাল ইংলিশে ভ্যাকসিন আছে। তবে বেশ কয়েক বছর আগে একটা নিউমোকক্কাল ইনফেকশন একটা খুব ওয়াইড স্প্রেড এপিডেমিক মতো হয়েছিল, তখন নিউমোকক্কালের ডিফারেন্ট টাইপ অফ ভ্যাকসিন মিক্স আপ করা হয়েছিল। এবং যারা বলছে যে মিক্স আপ করা যাবে, তাদের যুক্তিও আছে। কারণ আমি যে ভ্যাকসিনই আমি ইউজ করি, ভ্যাকসিনের কাজটা কি, যে কোভিডের যে ভাইরাসের যে স্পাইক প্রোটিনটা আছে, তাই না, যে আমরা ছবিতে দেখি যে তোমার সাইকেল স্পাইকের মতো এরকম না, প্রত্যেকটা ভ্যাকসিনই কিন্তু আলটিমেটলি কি তৈরি করে, যে স্পাইক প্রোটিনের মতো জিনিসটার এগেনস্টে অ্যান্টিবডিটাকে তৈরি করে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি কাজটা তো একই। আমি যেভাবে ভ্যাকসিনটা বানাই, যেমন তোমার অ্যাস্ট্রাজেনেকা বানাচ্ছে একটা অ্যাডেনো ভাইরাস ভেক্টরের মাধ্যমে ভ্যাকসিন বানাচ্ছে, হ্যাঁ, মডার্না বানাচ্ছে mRNA টেকনিক ইউজ করে। হ্যাঁ, শুধু আমি যেই টেকনিক ইউজ করি, হ্যাঁ, আমার আলটিমেটলি ওই ভ্যাকসিনটা আমার শরীরে গিয়ে কি করছে, ওই স্পাইক প্রোটিনটা এগেনস্টে আমার শরীরটাকে অ্যান্টিবডি তৈরি করাচ্ছে। হ্যাঁ, যেন ওই অ্যান্টিবডিটা নেক্সট টাইম যখন কোনো যদি কোভিড ভাইরাসটা আমার শরীরে আসে, অ্যান্টিবডিটা এটাকে ডিস্ট্রয় করে দেবে। শুধু আমার মেইন মেকানিজম অফ অ্যাকশনটা হচ্ছে যে স্পাইক প্রোটিন এগেন্সট অ্যান্টিবডি তৈরি করা। তাই ভ্যাকসিন আমি যেভাবেই তৈরি করি, সব ভ্যাকসিন কিন্তু আলটিমেটলি অ্যান্টিবডি প্রডিউস করছে। শুধু এখানে তো ওই ক্ষেত্রে তো কোনো ডিফারেন্স নাই। শুধু আমি পার্সোনালি মনে করি যে মিক্স আপ করতে কোনো সমস্যা নেই। জি, আপনার কাছ থেকে আসলে অনেকগুলো তথ্য আমরা জানতে পারলাম। আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের দর্শকদেরকে এত কিছু জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, আর দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।